বিকেলবেলা মোহন ও বিষ্ণু কবরস্থানের বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়েছিল। দাদা, আমরা এই কবরস্থানের কাছে কেন এসেছি? মোহন, তোকে এই কবরস্থানের ভেতরে যেতে হবে, তবেই আমাদের ভাগ্যে লেখা দুঃখ ঘুঁচবে। না দাদা, আমি এই জায়গার ভেতরে কখনো যাব না। আপনি যদি চলেন তবে আমিও যাব। আমি যেতে পারবো না মোহন, আমি শুধু তোকে যাওয়ার কথা বলতে পারি। সেখানে যে কাজ আছে তা শুধু তুই করতে পারিস। সত্যি কি আর কোনো রাস্তা নেই দাদা? যদি তুই চাস যে আমি আর তোর বৌদি বেঁচে থাকি, তবে তোকে এই কবরস্থানে যেতেই হবে। এরপর ভয় পেতে পেতে মোহন যেমনই পা কবরস্থানের ভেতরে দেয়, তখনই পুরো দৃশ্য হঠাৎ বদলে যায়। রামপুর গ্রামে বিষ্ণু তার স্ত্রী মীনা এবং ছোট ভাই মোহনের সাথে থাকত। তারপর একদিন দুপুরের সময় ছিল, ঘরের ভেতর থেকে চিৎকার করার শব্দ আসছিল। দেখো গো, অনেক হয়েছে, এবার আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে কতবার বলেছি যে তোমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দাও। যদি তুমি তাকে বাড়ি থেকে বের না করো, তবে আমি এই ঘর ছেড়ে চলে যাব। আরে ভগ্যবতী, তুমি এ কেমন কথা বলছো? এই বাড়ি আর জমিতে তারও অধিকার আছে। কিভাবে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব? সবাই কি বলবে? যদি তোমার তার এত চিন্তা থাকে তবে তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি ওকে একদম সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে ভাগ্যবতী, যদি তুমি বলো তবে আমি কিছু ভাবছি, এবং ওকে কোনো না কোনোভাবে আমরা আমাদের বাড়ি থেকে বের করেই ছাড়ব। ইতিমধ্যে মোহন সেখানে চলে আসে। দাদা দাদা, আমি মাঠের সব কাজ শেষ করে দিয়েছি, আর ওই যে সার দিতে হতো না, সেটাও দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব কাজ করেছ। দেখ, ঘরে রান্নার তাঠও শেষ হয়ে গেছে, তো জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আয়, যাতে সন্ধ্যার উনুন জ্বলতে পারে। ঠিক আছে দাদা, কিন্তু আমার এখন খুব খিদে পেয়েছে। কিছু খেতে পেলে আমি চলে যেতাম। ঘরে খাবার শেষ, আর এমনিতেও কাঠ ছিল না, তো রান্না কিভাবে হতো? আগে কাঠ নিয়ে এসো, তারপর রান্না করব। মোহন মন খারাপ করে চলে যায়। আরে, তুমি এই মিথ্যে কেন বললে? ঘরে তো 4 জনের খাবার পড়ে আছে। আমি ওকে একবেলার খাবারও দিতে চাই না। আপনার যদি এত চিন্তা হয় তবে আপনি নিজেই রেঁধে ওকে খাওয়ান। মীনা রাগে চলে যায়। তবেই আমার ঘরে সুখ শান্তি বজায় থাকবে। বিষ্ণু বাইরে বেরোয়। সেই সময় গ্রামের 2 লোক কথা বলছিল। আরে তুই শুনেছিস, আমাদের গ্রামের সীমান্তে যে কবরস্থান আছে তার পাশ দিয়ে 2 ব্যবসায়ী আসছিল। শুনেছিলাম যে তারা 2 দিন ওই কবরস্থানে ছিল, আর হঠাৎ তারা পাগল হয়ে সেখানেই মারা গেল। তুই কেমন কথা বলছিস পঙ্কজ? আসলে ও কবরস্থানে পাগলের মতো কেন ছিল, আর মারা কিভাবে গেল? তুই জানিস না, আমাদের দাদারা বলেছে ওই কবরস্থানে এক মেয়ের আত্মা থাকে এবং অনেক বছর ধরে সেখানেই আছে। যেই সেখানে যায় তার মনকে ভস্ম করে দেয়, আর তাকে দিয়ে নিজের মনের মতো কাজ করিয়ে তাকে মেরে ফেলে। তাহলে তো ও খুব বিপজ্জনক আত্মা। যদিও আমাদের গ্রামে চলে আসে, তবে জানি না আমাদের কি হাল করবে। না, ও আমাদের গ্রামে আসতে পারে না ভাই, ওর সীমানা বাধা আছে। ও কবরস্থান থেকে বাইরে বের হয় না। যেই ওর এলাকার ভেতরে পা রাখে না, তারই সাথে এমনটা হয়। আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। এই চল ভাই, এই কথা বন্ধ কর। দুজন চলে যায়। এই সব বিষ্ণু শুনে নেয়। আচ্ছা, তো কবরস্থানের এই রহস্য। রাস্তা পেয়ে গেছি, নিজের ভাইয়ের থেকে মুক্তি পাওয়ার রাস্তা। সে বাড়ি চলে আসে। অন্যদিকে মোহন জঙ্গলে কাঠ কাটছিল। তখনই এক সাধু সেখানে প্রকট হন। তুই কাঠ কাটছিস? আরে তোর কপাল এবার খুব খারাপভাবে বরবাদ হতে চলেছে। চলে যা এখান থেকে। আপনি কি বলছেন সাধু মহারাজ? আমি ঠিক আছি, আর আমার দাদা বৌদিও ঠিক আছে। আপনার কি হয়েছে? যে দাদা বৌদির নাম জপ করছিস, ওরাই একদিন তোকে মৃত্যুর দুয়ারে পাঠাবে। ওদের ত্যাগ কর, আর বাড়ি কখনো ফিরে যাস না। না, আমার বাবা মা তো ছোটবেলাতেই মারা গেছেন। দাদা বৌদিই আমাকে বাবা মায়ের ভালোবাসা দিচ্ছে। আমি ওদের কখনো ছাড়তে পারবো না। এত প্রেম করে ও নিজের দাদা বৌদিকে। এই প্রেমই ওর গলার ফাঁস হবে। মোহন সেখান থেকে চলে যায়। মোহন বাড়ি ফিরে আসে। দাদা, এই দেখুন, কাঠ নিয়ে এসেছি। এবার একটু বেশিই এনেছি, যাতে অনেক দিন চলে। মীনা একটা রুটি আর শুকনো পেঁয়াজ রেখে দেয়। ঠিক আছে, ভালো করেছিস। এবার চল, খাবার খেয়ে নে, আরও কাজ আছে। বৌদি, সবজি নেই, পেঁয়াজের সাথে রুটি কিভাবে খাবো? সবজি শেষ আর কেনার টাকাও নেই। যদি খেতে হয় খাও, নয়তো উপোস করো। মীনা রাগে চলে যায়। মোহন, তুই কিছু মনে করিস না, বৌদির স্বভাবটা একটু কড়া। নে, খেয়ে নে।
আর তারপর আমি একটা কাজ বলবো, কিন্তু কাউকে বলিস না। কাল সকালে আমার কাছে চলে আসিস। না দাদা, আমি কাউকে বলবো না। বলুন না কি করতে হবে। বিষ্ণু ঘরে যায়। হে ভগবান, আমার বাড়ির অবস্থা কত খারাপ। আমার এই শুকনো খাবারও গলায় নামছে না। জানি না দাদা বৌদি কিভাবে খেয়েছে। আমাকে আরও খাটতে হবে, যাতে ওদের ভালো জীবন দিতে পারি। কি কথা বলছিলে ওকে? কাল সকালে কেন ডাকছ? তুমি সব সময় চাইতে না যে মোহনকে নিজের থেকে দূরে সরিয়ে দিই, ওকে ঘর থেকে বের করে দিই? তো আমি সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। কালকের পর ও কখনো আমাদের আশেপাশে ঘুরবে না। কি সত্যিই এমনটা করতে চলেছ? বলো তো শুনি। গ্রামের লোকদের কাছে শুনেছি, গ্রামের সীমান্তে যে কবরস্থান আছে সেখানে যেই পা রাখে সে 2 দিনে মারা যায়। আমরা কাল মোহনকে ওই কবরস্থানে পাঠাবো, শুধু দেখতে থাকো। এ তো খুব খুশির কথা। আমি অধীর আগ্রহে কালকের অপেক্ষা করব। দুজন শুয়ে পড়ে। পরদিন সকাল হতেই মোহন উঠে পড়ে আর বিষ্ণুর কাছে যায়। ইতিমধ্যে জমিদার চলে আসে আর জোর জোর চিৎকার করতে থাকে। আরে ও বিষ্ণু, আরে কি করছিস? চল ওঠ, বাড়ির বাইরে আয়। যদি তুই এবার আমার টাকা না দিস না, তবে দেখিস আমি তোর স্ত্রীকে তুলে নিয়ে যাব আর ওকে দিয়ে ঘরের সব কাজ করাবো। কি হয়েছে জমিদার সাহেব? আপনি কেন বিরক্ত হচ্ছেন? আরে তোর মনে নেই কি? হ্যাঁ, তুই গতবার আমার থেকে ধার নিয়েছিলি আর বলেছিলি যে এবার ফসল বেচে আমাকে সব ধার মিটিয়ে দিবি, কিন্তু তুই এবারও আমার টাকা ফেরত দিসনি। না, এমন করবেন না। আমি আপনার টাকা চুকিয়ে দেব, শুধু আমাদের আরও কিছুটা সময় দিন। আমি তোকে শুধু আরো 2 দিনের সময় দিচ্ছি। যদি 2 দিনের মধ্যে তুই আমার টাকা ফেরত না দিস, তবে দেখবি তোর স্ত্রী আমার হাভেলিতে থাকবে। না, আপনি এমন করতে পারেন না। আমার বৌদিকে আপনি নিয়ে যেতে পারেন না। আমি আপনার সব ধার চুকিয়ে দেব, এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু 2 দিন পর আবার আমি ফিরে আসব। এটাই সঠিক সময়। এবার আমাকে একটু ভালো করে কথা বলতে হবে, তবেই ও ওই কবরস্থানে যেতে রাজি হবে। এতটা বলে জমিদার সেখান থেকে চলে যায় আর বিষ্ণু সেখানে কান্নার নাটক করতে থাকে। হে ভগবান, আমি কেমন লোক! আমি না ভাইয়ের খেয়াল রাখতে পারছি, না নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারছি। আমার মতো নালায়েক স্বামী থাকায় আর না থাকায় কোনো ফারাক পড়ে না। হে ভগবান, আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও। না দাদা, আপনি এ কেমন কথা বলছেন? আপনার কিচ্ছু হবে না। আমি ওই সব টাকা চুকিয়ে দেব। 2 দিনে আমরাও টাকা কিভাবে চুকাবো? আমাকে বাঁচাও মোহন, আমি জমিদারের সাথে যেতে চাই না। আমাকে যেতে দিও না, আমাকে রক্ষা করো। আমি কি করব দাদা? যদি কোনো উপায় থাকে তবে বলুন, আমি তা করার জন্য তৈরি আছি। ভাই, আমি একটা জিনিসের খবর পেয়েছি। আমাদের গ্রামের সীমান্তে যে কবরস্থান আছে না, ওখানেই একটা কবরের নিচে অনেক ধন সম্পদ লুকানো আছে। আমাদের রাজা নিজের খনি সুরক্ষিত রাখার জন্য ওই কবরস্থানে লুকিয়েছিলেন। আমি এটা এক গুপ্তচরের থেকে জানতে পেরেছি। যদি তুই কোনোভাবে সেই ধন সম্পদ নিয়ে আসিস, তবে আমাদের এই সব বিপদ দূর হয়ে যাবে। আমরা জমিদারের টাকাও দিয়ে দেব, আমাদের স্ত্রীও বেঁচে যাবে, আর আমাদের এই সব অভাবও দূর হয়ে যাবে। কিন্তু আমি কি করি? আমি চাইলেও যেতে পারি না। যদি আমি যাই, তবে সবার সন্দেহ হবে, আর আমি কড়া সাজা পাব। যদি তুই যাস, তবে আমি এই কথা কাউকে বলবো না, আর তখন আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ মোহন, এখন আমাদের আশা শুধু তোর ওপরই আছে। যদি তুই না যাস, তবে জানি না আমাদের সাথে কি হবে। তুই আমার ছেলের মতো, নিজের মায়ের রক্ষার জন্য এতটুকু তো করতেই পারিস। বৌদি, আমি আপনাকে আর দাদাকে কিছু হতে দেব না। আমি অবশ্যই যাব। এতটা বলে মোহন সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই বিষ্ণু আর মীনা জোরে জোরে হাসতে থাকে। দুজন জোরে জোরে হাসতে থাকে। দেখলে মিনা আমার চাল? আপনি এত বড় জমিদারকে এই নাটক করার জন্য রাজি করালেন কিভাবে? আরে তুমি জানো না, জমিদার আমার খুব ভালো বন্ধু। আরে আমরা দুজন ছোটবেলার লেঙ্গটিয়া ইয়ার। ও আমার জন্য এতটুকু তো করতেই পারত। এখন দেখো না, না চাইতেও ওই কবরস্থানের কাছে মোহন অবশ্যই যাবে, আর তারপর চিরকালের জন্য আমাদের ওর থেকে মুক্তি মিলবে। মানলাম গো আপনার শয়তানি বুদ্ধিকে। আমি তো ভেবেছিলাম কোথাও সত্যি আপনি জমিদারের থেকে ধার নিয়েছেন, এই কারণে ও এমন করছে। না, আমি ধার কেন নিতে যাব? আরে আমাদের কাছে এত জমি আছে, বাড়ি আছে, ফসল হয়। এখন এই সব জমি, এই সব বাড়ি আর মায়ের যত গয়না আছে না, ওসব এখন তোমার। এখন তো তুমি খুশি না? হ্যাঁ হ্যাঁ গো, কেন খুশি হব না? এত খুশির উপহার আপনি আমাকে দিয়েছেন, আমি খুশি কেন হব না? ওদিকে মোহন হাঁটতে হাঁটতে কবরস্থানের গেটে পৌঁছায়। আচ্ছা,
তবে এটাই সেই কবরস্থান। এখন আমাকে সেই ধনসম্পদ খুঁজতে হবে। মোহন নিজের পা কবরস্থানে রাখে। তখনই তেজ হাওয়া আর তুফান চলতে থাকে, আর সামনের গাছের নিচে সাদা কাপড়ে বসা এক মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মোহন তার কাছে যায়। কিন্তু এই কবরস্থান এত নির্জন কেন লাগছে? যেন কেউ এখানে বসে কাঁদছে, কিন্তু কাউকে চোখে পড়ছে না। আরে ওতে আমার কি? আমাকে শুধু ধনসম্পদ নিতে হবে। আরে এই কবরস্থানে একটা মেয়ে কেন কাঁদছে? তাও এত সন্ধ্যায় কবরস্থানে কাঁদছে। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমাকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত। তুমি 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 কে? এত সন্ধ্যায় এখানে কি করছো? আর কাঁদছো কেন? আমার নাম মায়া, আর আমার বাবা মারা গেছেন। এই দুনিয়ায় আমার কেউ নেই। এই কারণে আমি আমার বাবার কবরের কাছে এসে রোজ সন্ধ্যায় কাঁদি। এখন যে চলে গেছে তার জন্য কেঁদে কী লাভ? তোমার বাবা আর দুনিয়ায় নেই, এটা জেনে আমার খুব কষ্ট হলো। কিন্তু কেঁদো না, আর বাড়ি চলে যাও। আমার কোনো বাড়ি নেই, আমি কোথাও যেতে চাই না। আপনি কি আমাকে আপনার বোন করবেন? আর আপনি কি আমার ভাই হবেন? কারণ আমার এই দুনিয়ায় কেউ নেই, আর আমার ভাইয়ের খুব শখও আছে। হ্যাঁ, কেন নয়? ভাই হওয়া তো গর্বের কথা। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে আপনার সাথে আপনার বাড়ি যেতে হবে, আর আপনার বোন হয়ে বাঁচতে হবে। আমার এটাই ইচ্ছা। ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাব। তা আপনার কে আছে? আমি একভাবে অনাথও, আবার একভাবে নইও। আমার বাবা মায়ের দুনিয়ায় নেই, কিন্তু আমার এক দাদা বৌদি আছেন যারা আমাকে একদম বাবা মায়ের মতো ভালোবাসেন। তুমি চলো, ওরাও তোমাকে হাসি মুখে আপন করে নেবে, আর তুমিও এক বোনের ভালোবাসা পাবে। ঠিক আছে, আমি যাওয়ার আগে আমার মায়ের থেকে একবার জিজ্ঞাসা করে নিই। তোমার তো এই দুনিয়ায় কেউ ছিল না, আর তারপর তুমি বলছো যে নিজের মায়ের থেকে জিজ্ঞাসা করে নি। এই তোমার মা কোত্থেকে এলো? আমার মা আছে, কিন্তু তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর তিনি আমাকে নিজের মেয়ে মানেন না, কিন্তু তবুও কোথাও যাওয়ার আগে আমি তাকে জিজ্ঞাসা করি। আরে এমন কেমন পাথর হৃদয় যে এক মেয়েকে নিজের মেয়ে মানেন না? সত্যি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে, আর তুমি সত্যি নিজেকে অনাথ ভাবছ হবে। তা কোথায় তোমার বাড়ি? চলো যাই। ব্যাস এই কবরস্থানের মধ্যেই আছে। ওদিকে একটু ভেতরে চলো, তবেই আমার মায়ের ঘর পাওয়া যাবে। কবরস্থানে আছে তোমার ঘর? আচ্ছা ঠিক আছে, চলো যাই। মোহন মায়ার পেছনে পেছনে আরও কিছুটা ভেতরে যায়। তখনই এক কোণে খুব বড় আর সুন্দর মহল দেখতে পায়। আরে এত বড় আর সুন্দর বাড়ি, তাও আবার কবরস্থানে, আর ও নিজেকে অনাথ বলছে। ভাই, আপনি এখানে কিছুক্ষণ বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আপনি খুব ক্ষুধার্ত হবেন। তারপর মায়া ঘরের ভেতরে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে নানা রকমের খাবার নিয়ে বাইরে আসে। আরে ও নিজের ঘর থেকে এত খাবার নিয়ে এসেছে, এসব তো আমি কখনো দেখিও নি। আর ও নিজেকে অনাথ আর গরিব বলছে। যদি ওর মা ওকে ঘৃণা করত, তবে এত খাবার ঘরে এনে কিভাবে দিতে পারত? নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছে, আমাকে এটা জানতে হবে। ভাই, আপনি এখানে কিছুক্ষণ বসুন, আমি আমার কিছু জিনিস নিয়ে আসি, কারণ আমি তো আপনার সাথে এভাবে খালি হাতে যেতে পারি না। এরপর কিছুক্ষণের মধ্যে এক মহিলা সেখানে আসে। তো তুমি কে? আমার নাম রেখা বাবা, আর ও আমার মেয়ে। ও আমাকে খুব ঘৃণা করে, এই কারণে ও নিজেকে অনাথ বলে তোমার সাথে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি তোমাদের দুজনের কথা শুনে নিয়েছিলাম। কি? ও আপনার মেয়ে? আর তবু এভাবে? ও অনাথ কেন? বলছে যে ও অনাথ, ওর দুনিয়ায় কেউ নেই। আর আপনি নিজের মেয়েকে ঘর থেকে কিভাবে বের করতে পারেন, তাও আবার রাতের বেলায়? না, আমি ওকে বাড়ি থেকে বের করিনি। ও শুধু আমাকে ঘৃণা করে। ও নিজের বাবার মৃত্যুর দায়ী আমাকে মনে করে। এই কারণেও আমার সাথে থাকতে চায় না, আর এখান থেকে যেতে চায়। কিন্তু আমি কি করতে পারি? এতে আমার কি দোষ? এই তো খুব ভুল হয়েছে। ওর খুব বড় ভুল বোঝাবুঝি হয়েছে। ওটা তো আপনার দূর করা উচিত। আমি চাইলেও ওর ভুল বোঝাবুঝি কখনো দূর করতে পারব না। ওর ছোটবেলা থেকে একটা ভাই খুব পছন্দ ছিল, আরও নিজের ভাই পেতে চাইত, কিন্তু আমি ওর এই ইচ্ছা পূরণ করতে পারিনি। তার আগেই আমার স্বামীর মৃত্যু হয়। এই কারণে ও আমাকে ঘৃণা করে যে আমি ওর বাবাকে মেরে ফেলেছি, আর ওকে একটা ভাইও দিইনি। এই কারণেও আমার সাথে থাকতে চায় না, আর খুব ঘৃণা করে। বাবা, তুমি এখন এখানেই আরাম করে নাও, কারণ দেখো, এর চেয়ে আগে যাবে তো রাতের বেলা, আর রাতের বেলা কবরস্থানের বাইরে যাওয়া উচিত নয়, কারণ কবরস্থানের ভেতরে নিরাপদ থাকে। আর এর বাইরে গেলেই জানি না কি কি ঘটনা তোমার সাথে ঘটে যাবে। তুমি এখানেই আমাদেরই ঘরে শুয়ে পড়ো, সকালে চলে যেও। ঠিক আছে, আমি সকালেই যাব। আমি ততক্ষণ এখানেই শুয়ে পড়ি। তারপর মোহন শুয়ে পড়ে। আমাদের বলির পাঠা ফেসে গেছে, এবার তো আমাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে বেটি।
হ্যাঁ মা, আমরা যেমনটা ভেবেছিলাম একদম তেমনটাই হয়েছে। এখন ওকে দিয়ে আমরা ওই কাজ করাবো যার জন্যে আমরা ওকে বিভ্রান্ত করেছি। এখন বলো মা, আমরা কি করতে পারি যাতে আমরা এই কবরস্থানে নয় বরং পুরো গ্রামে রাজ করতে পারি? গ্রামেও আমরা গিয়ে নিজেদের ভয় সবার মনে জাগাতে পারি। চিন্তা করিস না বেটি, সেই দিনও এখন সামনে। আমি এক অঘরীকে বলতে শুনেছিলাম যে গ্রামের পণ্ডিতের কাছে একটা এমন কালো শক্তির বই আছে, যদি ওই বই আমাদের হাতে চলে আসে তবে আমরা সর্বশক্তিমান হয়ে যাব, আর তারপর আমরা যেখানে চাই সেখানে যেতে পারি। তবে তো ঠিক আছে, তাহলে সকাল হতেই আমরা ওকে ওই পণ্ডিতের কাছে পাঠাবো। চলো, এবার আমরা বিশ্রাম নিই। কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, তখন আমাদের ওকে আমাদের নতুন রূপও দেখাতে হবে। এরপর ঘন অন্ধকারের পর সকাল হয়, আর সূর্যের প্রথম কিরণ বেরোতেই আবারও সেখানে মহল তৈরি হয়ে যায়, আর মোহনের ঘুম ভেঙে যায়। মায়া, এবার চলো যাই, কারণ আমি যে কাজ করতে এসেছিলাম সেটা তো হলো না। আগে আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসি, তারপর আমি আমার কাজ করব। ভাই, আমি আপনার সাথে যাওয়ার জন্যে তৈরি আছি, কিন্তু তার জন্যে আপনাকে আমার একটা ছোট কাজ করতে হবে। ঠিক আছে, এমন কি কাজ বলো, আমি করার জন্য তৈরি আছি। এই গ্রামের পণ্ডিতের কাছে একটা বই আছে যা কালো রঙের। আপনাকে ওই বইটা এনে আমাকে দিতে হবে, তারপর আমি আপনার সাথে যাব। তা পণ্ডিতের কাছে এমন কি বই আছে, আর তুমি কোন পণ্ডিতের কথা বলছো? হ্যাঁ বেটি, কেন নয়? দেখ বেটি, তুই একে নিজের ভাই মানিস, আর এর সাথে যাওয়ার জন্য তৈরিও আছিস, কিন্তু ও তোর জন্য সেই বইটাও এনে দিতে পারছে না, যাতে তোর বাবার আত্মার শান্তি মিলতে পারে। এই জন্যই বলে, দুনিয়ায় কেউ আপন নয়। ও তো আমার মামা, ও তো পুরো গ্রামের মানুষের সাহায্য করে, আর আমি ওনার থেকে ওই বই আনতে পারি না। উনি আমাকে কেন বই দেবেন? ভাই, আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না তো? তবে ভাই শব্দের অপর থেকে আমার আশা ভেঙে যাবে। এমন করবেন না ভাই, এমন করবেন না ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার ওই বই চাই তো, আমি ওটা নিয়ে আসছি। এরপর অনিচ্ছা সত্ত্বেও মোহন সেখান থেকে বেরিয়ে পড়ে, আর গ্রামের দিকে চলে আসে, এবং যেমনই পণ্ডিতের বাড়িতে পৌঁছায়। আরে মোহন বাবা, তুই এখানে কি করছিস? আর সব বল, তোর দাদা বৌদি সব কেমন আছে? মামা, সবাই তো খুব ভালো আছে, আর আমার আপনার খুব কথা মনে পড়ছিল, তাই আপনার কাছে চলে এলাম। আপনি ঠিক আছেন? হ্যাঁ, সব ঠিক আছে বাবা। শুধু এই দিনগুলোতে গ্রামে কিছু বেশি সমস্যা চলছে, সেই কাজেই লেগে আছি। হ্যাঁ, শুধু দেখে নে, আমার ভেতরে কিছু বই আছে, ওই বইগুলো ঠিক করে গুছিয়ে রাখ, কারণ আমাকে এখন জমিদারের কাছে যেতে হবে, আর ওর ছেলের নামকরণও করতে হবে, তো আমার আসতে একটু দেরি হয়ে যাবে। পণ্ডিত চলে যায়। মোহন তাড়াতাড়ি সব বই খুঁজতে থাকে। তখনই ওর নজর একটা কালো বইয়ের উপর পড়ে। মনে হচ্ছে এটাই সেই বই, এর পাতা আর সবকিছু ঠিক আছে, অর্থাৎ এই বইটাই ওরা চাইছিল। এখন আমাকে তাড়াতাড়ি বই নিয়ে চলে যাওয়া উচিত। আরে আরে, এ কি? এই অঘোর তন্ত্রবিদ্যার বইটা কোথায়? আরে না, এটা হতে পারে না। যদি এই বই কোনো ভুল হাতে পড়ে যায়, তবে জানি না এই গ্রামের ওপর কি বিপদ নেমে আসবে। যদি মোহন এই বই নিয়ে থাকে, তবে নিশ্চয়ই ও কবরস্থানে গেছে। আমাকে ওকে আটকাতে হবে, কারণ ওই বই শুধু কবরস্থানেই নিয়ে যাওয়া যেতে পারে। মোহন বই নিয়ে কবরস্থানের দিকে বেরিয়ে যায়। তখনই পণ্ডিত সেখানে আসে। আরে থাম মোহন, এ তুই কি করছিস? মামা, আপনি এখানে? কি হয়েছে, সব ঠিক তো? তুই এই তন্ত্রবিদ্যার বই নিয়ে কবরস্থানে কেন যাচ্ছিস? তন্ত্রবিদ্যার বই? এ আপনি কি বলছেন মামা? আরে তোর হাতে যে বইটা আছে, এটা কোনো সাধারণ বই নয়, এটা তন্ত্রবিদ্যার বই। যদি কোনো ভুল হাতে চলে যায়, তবে এই পুরো গ্রাম আর আশেপাশের রাজ্যের ওপর খারাপ প্রভাব পড়বে। কবরস্থানের সব শয়তানি শক্তি জেগে উঠবে। না না, আমি এসব জানতাম না। এ তো কবরস্থানে মায়া আর রেখা নামের মা মেয়ে চেয়েছিল আমার কাছে। এই বইয়ের সব সত্যতাও আমি জানি না। আরে ওটা মায়াজাল ছিল। ওরা গ্রামের সব মানুষকে ফাঁদে ফেলে, আর যদি আমি সঠিক সময় না আসতাম, তবে ওরা তোকেও মেরে ফেলত, আর পুরো গ্রামে মৃত্যুর তাণ্ডব করত। আজ অল্পের জন্য বেঁচে গেলি। চল এখান থেকে, বেশি সময় এখানে থাকা তোর জন্য ঠিক নয়। পণ্ডিত, থাম, তুই এমন করতে পারিস না। এই বই আমাকে দিয়ে দে আর চলে যা এখান থেকে, নয়তো আমি তোকে প্রাণে মেরে ফেলব। আমার ওই তন্ত্রবিদ্যার বই চাই। না, আমি নিজের জীবন বিপদে ফেলতে পারি, কিন্তু পুরো গ্রামের জীবন বিপদে ফেলতে পারি না। আমি তোমাকে এই তন্ত্রবিদ্যার বই কখনো দেব না। না না, তুমি পণ্ডিত এমন করতে পারো না। আমি আবার আসব, আর এই বই হাসিল করেই ছাড়ব। রেখা হামলা করে। তখনই পণ্ডিত একটা মন্ত্র পড়তে শুরু করে, যাতে মায়া আর রেখার শরীর জ্বলতে থাকে। এতটা বলে মায়া আর রেখা সেখান থেকে গায়েব হয়ে যায়। তুই এখানে কেন এসেছিস বাবা? এখানে কোনো মানুষের আশা বারণ। মামা,
আপনার থেকে কি লুকাবো? আপনি তো জানেন আমার দাদা আর বৌদি বড় বিপদে ছিল। তারা বলেছিল এই কবরস্থানে রাজা একটা ধন লুকিয়েছেন, আমি সেই ধন নিতে এসেছিলাম। আরে তুই কেমন কথা বলছিস? আরে তোর বাবা মা আগেই এত ধন গয়না আর জমি রেখে গেছে, তাহলে তোর উপর কেমন ধার? আর এখানে কোনো রাজা ধন লুকাননি, তোর দাদা তোর সাথে মিথ্যে বলেছে। সত্যি তোর দাদা আর বৌদি এত লোভী হতে পারে? আমি কখনো ভাবতেও পারিনি। আরে ও খেলা খেলেছে তোর সাথে। কিন্তু ওই জমিদার এসে আমার দাদাকে হুমকি দিল যে 2 দিনে টাকা না দিলে ও বৌদিকে তুলে নিয়ে যাবে। না, দাদা বৌদি আমাকে খুব ভালোবাসেন, আমার সাথে এমন করতে পারেন না। তুই চল আমার সাথে। তোর বাবা মা পুরো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, আর তারা অনেক ধন জমিয়েছেন। ওরা তোকে মেরে সেই সব ধন দখল করতে চাইছে। এই কারণেই ওরা এমনটা করেছে। তবে তুই চল আমার সাথে। পণ্ডিত মোহনকে নিয়ে বিষ্ণুর কাছে যায়। ওদিকে ঘরের ভেতরে বিষ্ণু আর মীনা হেসে হেসে কথা বলছিল। মিনা, এখন তো মোহন চিরকালের জন্য মরে গেছে হবে। হ্যাঁ গো, কত গ্রামের মানুষের লাশ উঠেছে, এখন বাঁচার কোনো আশাই নেই। ও মরে গেছে হবে। এখন মাজির যত গয়না আছে আর এই জমি বাড়ি সব আমাদের হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছি, আর আমাদের ভাই জানেও না যে ও গেছে ধন আনতে। আরে ওখানে কোনো ধনও নেই, আর আমাদের কাছে কোনো ধারও নেই। আরে এটা তো শুধু আমরা এই জমি আর বাড়ি আর গয়না রাখার জন্য এমন নাটক করেছিলাম। তখনই মোহন রাগে বিষ্ণুর সামনে যায়। দাদা বৌদি, আপনাদের একটুও লজ্জা হলো না? আপনারা দুজনে আমার সাথে এত বড় খেলা খেললেন। যদি আপনাদের ধন আর গয়না চাইছিল, তবে আপনারা একবার আমাকে বলে দেখতেন, আমি হাসি মুখে ধন আর গয়না দিয়ে দিতাম। কিন্তু আপনারা আমার বিশ্বাস ভাঙলেন, আমাকে কোথাও রাখলেন না। আমি আপনাদের কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। সত্যি বিষ্ণু, তুই একটা বড় ভাই হয়ে এত ঘৃণা কাজ করবি? আমারও বিশ্বাস ছিল না। ভাগ্যিস আমি মোহনকে সঠিক সময়ে বাঁচিয়ে নিয়েছি। মামা, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে গিয়েছিলাম। ক্ষমা কেন চাইছ গো? আমরা পরিশ্রম করেছি আর আমরা এই সব ধন বাঁচিয়ে রেখেছি, তো এটা আমাদেরই। এটা পাওয়ার জন্য আমরা যাই করেছি তাতে আমাদের কোনো আফসোস থাকা উচিত নয়। আমার বোন একটা উইল বানিয়ে আমাকে দিয়েছিল যে যদি 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয় তবে আমি ওই উইল মোহনের নামে করে দেব। এখন আইনিভাবে মোহন ওই উইল পাবে, যাতে যত জমি আর গয়না আছে আমার বোনের সবকিছুর ওপর মোহনের সমান অধিকার হবে। মোহন, চলো, এখন তোমার এই বাড়িতে থাকার দরকার নেই। তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে যতক্ষণ না তোমার ভাগাভাগি হয়। মোহন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর পণ্ডিতের সাথে থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যে ভাগাভাগি হওয়ার পর 2 ভাইয়ের মধ্যে সমানভাবে সব জিনিস ভাগ করে দেওয়া হয়, আর গ্রামের একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে মোহন এখন হাসি খুশিতে বাস করছে।